কান্নায় ভেঙে পড়ে। কবুল। কাজী সাহেব তাদের বিয়ে পড়ানো হলে চলে যায়। মানহা রুমের এক কোনায় বসে কেঁদেই যাচ্ছে। তার বাবা আর ছোট বোনটার কথা মনে পড়ছে খুব। সায়ান প্লেটে কিছু খাবার নিয়ে রুমে প্রবেশ করে, দেখে মান্না ফ্লোরে বসে কান্না করছে। সে গিয়ে মান্নাকে টেনে নিয়ে খাটে বসায়, খাবারের প্লেটটা দিয়ে বলে, খেয়ে নাও। খাবো না। মুখ ফিরিয়ে বলে, খেতে বলেছি, সকাল থেকে না খেয়ে আছো তুমি। বললাম তো খাবো না, কানে শুনতে পার না? এই এত কিসের রাগ? চুপ করে খাও, নালে কিন্তু আমার থেকে খারাপ আর কেউ হবে না। আপনার থেকে খারাপ কেউ নেই পৃথিবীতে। তাই না? বলে সায়ান মান্নাকে জোর করে খাবার খাইয়ে দিতে লাগে। খাবার শেষ হলে তাকে রেস্ট নিতে বলে রুম থেকে বেরিয়ে যায় সায়ান। কিছুক্ষণ পর সায়ান ফিরে এসে মান্নাকে নিয়ে যায়। কোথায় নিয়ে যাচ্ছেন আমাকে? সায়ান নিশ্চুপ। আমি কিছু জানতে চাইছি। রেগে চিৎকার করে বলে। গেলেই দেখতে পাবে। সায়ান মান্নাকে একটি রুমে নিয়ে যায়। রুমটি সুন্দর করে লাল আর সাদা ফুল দিয়ে সাজানো হয়েছে। বিছনায় ফুলের পাপড়ি ছিটিয়ে রাখা হয়েছে। রুমের চারপাশে প্রদীপ দিয়ে সাজানো হয়েছে। আমাকে এখানে কেন নিয়ে এসেছেন? তুমি কি ভুলে গেছো জান যে আজ আমাদের বাসর রাত? মান্না ঝাড়ি দিয়ে তার হাত ছাড়িয়ে বলে, আমি কখনো আপনার সাথে এক রুমে থাকবো না। সায়ান মান্নাকে দেয়ালের সাথে চেপে ধরে বলে, থাকতে তো তোমাকে হবেই, আজ আমাদের বাসর রাত বলে কথা। ডেভিল হাসি দিয়ে বলে সায়ান। মান্নাকে কোলে তুলে নেয়। মান্না হাত পা ছোটাছুটি করছে নামার জন্য, কিন্তু কিছুতেই পারছে না। সায়ান মান্নাকে বেডে শুইয়ে দেয়, তারপর মান্নার ঠোঁটের সাথে নিজের ঠোঁট চেপে ধরে। মান্না ছুটার জন্য প্রাণপণ চেষ্টা করে, কিন্তু পেরে ওঠে না। সায়ান আস্তে আস্তে গলায় গালে পাগলের মতো কিস করতে থাকে। মান্না কান্না করতে থাকে, কিন্তু তা যেন সায়ানের কান পর্যন্ত পৌঁছাচ্ছে না। সায়ান তার কাজে ব্যস্ত। মান্না কান্না করতে করতে এক সময় ঘুমিয়ে পড়ে। সায়ান খেয়াল করে যে মান্না ঘুমিয়ে পড়েছে, তাই সে মান্নার কপালে একটি ভালোবাসার পরশ এঁকে দিয়ে উঠে বারান্দায় চলে যায়। মধ্যরাতে চারপাশে নিস্তব্ধতা বিরাজ করছে। সায়ান বারান্দায় দাঁড়িয়ে দাঁড়িয়ে সিগারেট ফুঁকছে আর জানলা দিয়ে তার ঘুমন্ত মায়াবিনীকে দেখছে। তারপর সিগারেট শেষ করে সেও গিয়ে তার মায়াবিনীর পাশে শুয়ে পড়ে আর মানহার যেই গালে থাপ্পড় দিয়েছিল সেই গালে হাত বোলাতে থাকে। এক সময় সেও মান্নার সাথে ঘুমের রাজ্যে পাড়ি জমায়। সকাল 10টায় ঘুম থেকে উঠে দেখলাম যে সায়ান রুমে নেই। উঠতে গিয়েও মনে হচ্ছে যেন উঠতে পারছি না। শরীর প্রচণ্ড ক্লান্ত লাগছে, তবুও উঠে বসলাম। সামনে চোখ পড়তেই দেখলাম যে সোফায় কতগুলো শপিং ব্যাগ রাখা। উঠে গিয়ে দেখলাম যে ব্যাগে এক এক রকম শাড়ি রাখা আছে। ফ্রেশ হয়ে এখান থেকে শাড়ি পরে নাও। পেছন থেকে বলে ওঠে। মান্না ঘুরে দেখে যে দরজার কাছে সায়ান দাঁড়িয়ে আছে। তারপর নিচে ব্রেকফাস্ট করতে আসো, আমি তোমার জন্য ওয়েট করছি। আমি ব্রেকফাস্ট করব না, আমি বাড়ি যাব। কান্না করতে করতে বলে, আমি তোমার কোনো মতামত চাইনি। কেন আপনি সবসময় আমার উপর জোর খাটান? কেন আমাকে আটকে রেখেছেন? সায়ান রেগে মান্নাকে এক টান দিয়ে দেয়ালের সাথে চেপে ধরে বলে, কারণ তুমি আমার বিয়ে করা বউ, আর তোমার উপর আমার জোর করার সম্পূর্ণ অধিকার আছে। অগ্নিদৃষ্টিতে তাকিয়ে বলে, এই বিয়ে আমি মানি না, কিছুতেই মানি না। এটা একটা অবৈধ বিয়ে। সায়ানের কথা শোনার পর তার রাগ চরম পর্যায়ে চলে যায়। তার সাথে সাথে মান্নার ঠোঁটে সাথে নিজের ঠোঁট চেপে ধরে। মান্না ছোটার জন্য অনেক চেষ্টা করে, কিন্তু সায়ানের সাথে পেরে ওঠে না। কিছুক্ষণ পর সায়ান নিজেই মান্নাকে ছেড়ে দিয়ে বলে, এই কথা যদি আর একবার শুনেছে তাহলে এর থেকে খারাপ হয়ে যাবে বলে দিলাম। এখন চুপচাপ ফ্রেশ হয়ে নিচে এসো, আমি ওয়েট করছি। বলে সায়ান রুম থেকে বেরিয়ে চলে যায়। মান্না ওয়াশরুমে গিয়ে ঝর্ণার নিচে দাঁড়িয়ে ইচ্ছে মতো কান্না করতে থাকে। কিছুক্ষণ পর ওয়াশরুম থেকে বের হয় মান্না, নিচে চলে যায়। নিচে গিয়ে দেখে সায়ান টেবিলে ব্রেকফাস্ট সাজিয়ে তার জন্য ওয়েট করছে। মোবাইল দেখতে দেখতে হঠাৎ চোখ যায় সিঁড়ির দিকে। আমি যেন চোখ ফেরাতে পারছি না। মানহা হলুদ রঙের একটা জর্জেটের শাড়ি পরে সিঁড়ি দিয়ে নামছে। ভেজা চুলগুলো কোমর পর্যন্ত ছাড়া, চোখে হালকা কাজল দেওয়া, আর তার ডান গালে যে তিলটা তা যেন সৌন্দর্যকে আরো ফুটিয়ে তুলেছে। সিঁড়ি দিয়ে নামার সময় খেয়াল করলাম সায়ান আমার দিকে এক দৃষ্টিতে তাকিয়ে আছে।
আমি আস্তে আস্তে টেবিলের সামনে গেলাম। বসো। খাবার সার্ভ করতে করতে বলে। আমি খাবো না, আমার খিদে নেই। অন্যদিকে মুখ ফিরিয়ে বলে। আমার রাগ উঠেও না, বসতে বলেছি, বসো। বললাম তো আমি খাবো না। বলেই মান্না চলে যেতে নিলে সায়ান গিয়ে হাত ধরে টেনে এনে চেয়ারে বসিয়ে দেয় এবং নিজের হাতে মান্নাকে খাইয়ে দেয়। মান্না না করলেও জোর করে সায়ান খাবার মান্নার মুখে পুরে দেয়, তারপর নিজেও খেয়ে নেয়। মান্না খাওয়া হয়ে গেলে সাথে সাথে ওপরে চলে যায়। সায়ান রুমে গিয়ে দেখে মান্না বেডে চুপচাপ বসে আছে। তুমি রেস্ট নাও, আমার বাইরে একটু কাজ আছে, কাজটা সেরে তাড়াতাড়ি এসে পড়ব। এই তো সুযোগ, এর মধ্যেই আমাকে যেভাবেই হোক এখান থেকে পালাতে হবে। কি হলো, কি ভাবছো? ভ্রু কুঁচকে তাকিয়ে বলে। কিছু না। চমকে তাকিয়ে বলে। তুমি রেস্ট নাও, আমি আসছি। মান্না বারান্দায় দাঁড়িয়ে দেখলো যে সায়ান গাড়ি নিয়ে বেরিয়ে গেল। এই সুযোগে মান্না ভাবতে থাকে যে কিভাবে এই সিকিউরিটি চোখ ফাঁকি দিয়ে বের হয়ে যাবে। এই ভেবে মান্না বাড়ি থেকে বের হয়। তারপর বাড়ির পেছন দিক দিয়ে দেয়ালে টপকে দেয়ালের ওপার থেকে লাফ দিয়ে নেমে সাথে পায়ে প্রচণ্ড ব্যথাও পায়। তবুও সে খুঁড়িয়ে খুঁড়িয়ে হাঁটা শুরু করে। হাঁটতে হাঁটতে অনেক দূর পর্যন্ত যায়। তারপর সে খেয়াল করে যে কিছু বকাটে ছেলে তার দিকে তাকিয়ে কি যেন বলছে। তবুও সে তা পাত্তা না দিয়ে হাঁটতে থাকে। তারপর ছেলেগুলো তার দিকে এগোতে থাকে। মান্না বেশ ভয় পেয়ে যায় তাদেরকে এগোতে দেখে। হঠাৎই একটা ছেলে তার হাত ধরে। কি সুন্দরী, কোথায় যাচ্ছ? কারা আপনারা? হ্যাঁ, আমার হাত ছাড়ুন বলছি। ছাড়ার জন্য তো আর ধরিনি মামনি। বলে ছেলেগুলো মান্নাকে টানতে শুরু করে। মান্না চিৎকার করছে। মান্না তাদের হাত ছাড়ি দিয়ে ছেড়ে দৌড় দেবে উল্টো দিকে। দৌড়তে দৌড়তে হঠাৎ কারোর সাথে ধাক্কা লাগে মান্নার। উপরে তাকিয়ে যা দেখে তা দেখার জন্য সে মোটেও প্রস্তুত ছিল না। মান্না উপরে তাকিয়ে দেখে সায়ান ছেলেগুলোর দিকে অগ্নিদৃষ্টিতে তাকিয়ে আছে। মান্না গিয়ে সায়ানের পেছনে লুকিয়ে পড়ে। সায়ান তাড়াতাড়ি বাড়িতে ফিরে যায়। গিয়ে সে মান্নাকে ডাকতে শুরু করে, কিন্তু মান্না কোনো সাড়া পায় না। বাড়ির সব জায়গায় মান্নাকে খুঁজতে থাকে, কিন্তু মান্না কোথাও নেই। সায়ানের আর বুঝতে বাকি রইল না যে মান্না বাড়ি থেকে পালিয়ে গেছে। সাথে সাথে সে গাড়ি নিয়ে বেরিয়ে পড়ে মান্নাকে খুঁজতে। কিছু দূর যাওয়ার পরে সে সামনে দেখলো যে একটা মেয়ে দৌড়ে আসছে। সায়ান গাড়ি থেকে নেমে সামনে এগিয়ে গিয়ে দেখে যে মান্না। এক মুহূর্তেই যেন সে প্রাণ ফিরে পায়। আবারও মান্নার ওপর রাগও হয়। এই মালটাকে এদিকে দে তো। ছেলেগুলোর থেকে একজন বলে। এছাড়াও অনেক বাজে কথা বলছিল ছেলেগুলো মান্নাকে। সায়ানের মাথায় যেন রক্ত চড়ে গেল তাদের এমন কথা শুনে। সায়ান ইচ্ছে মতো ছেলেগুলোকে মেরে মান্নাকে নিয়ে বাসায় চলে যায়। বাড়িতে সায়ান রুমে জিনিসপত্র ইচ্ছে মতো ভাঙচুর করছে। তার কানে বারবার ছেলেগুলোর কথা ভাসছে। মান্না এক কোণে দাঁড়িয়ে দাঁড়িয়ে সায়ানের কাণ্ড দেখছে আর অজরে কেঁদে যাচ্ছে। সায়ান মান্নার সামনে এসে মান্নার দুই বাহু চেপে ধরে বলে, এই মেয়ে, কোথায় যাচ্ছিলে? রেগে চিৎকার করে বলে। মান্না নিশ্চুপ। কথা বলছো না কেন? মান্না কান্না করেই যাচ্ছে। আজ যদি ছেলেগুলো তোমার কোনো ক্ষতি করে দিত তাহলে? অগ্নিদৃষ্টিতে তাকিয়ে বলে, তুমি কি ভেবেছিলে তুমি আমার থেকে পালিয়ে পার পেয়ে যাবে? মনে রেখো, তুমি পালিয়ে যেই প্রান্তেই যাও না কেন, আমি তোমাকে খুঁজে বের করবই। তাই এরকম ভুল দ্বিতীয়বার করার চিন্তাও করো না, লাভ হবে না। বলেই মান্নাকে ধাক্কা দিয়ে ফেলে রুম থেকে হনহন করে বেরিয়ে যায়। মান্না কান্না করতে করতে বসে পড়ে। আমি কি এমন পাপ করেছিলাম যে তার শাস্তি আমাকে এভাবে পেতে হচ্ছে? নিজে নিজেই বলছে আর কান্না করছে। মান্না কান্না করতে করতে বসে পড়ে। এক সময় সে ফ্লোরে ঘুমিয়ে পড়ে। সায়ান রেগে নিচে গিয়ে সকল সিকিউরিটি গার্ডদের ডেকে পাঠায়। তারপর সায়ান সকল সিকিউরিটি গার্ডদের সাথে রাগারাগি করে যে তারা থাকতে কিভাবে একটা মেয়ে পালিয়ে যায় এবং বাড়ির পেছন দিকে কোনো গার্ড ছিল না, তাই সেখানে আরও কিছু গার্ড বাড়িয়ে দেয়। আর মান্নার ওপর বিশেষ নজর রাখতে বলে যাতে কোনোভাবে সে বের হলে যাতে তাকে ইনফর্ম করে তার কড়া নির্দেশ সে দিয়ে দেয়। গার্ডসরা মাথা নিচু করে চুপচাপ শুনে চলে যায়। সায়ান চুপ করে চোখ বন্ধ করে ডাইনিং রুমে সোফায় হেলান দিয়ে বসে আছে। তাকে দেখেই বোঝা যাচ্ছে সে যে তার রাগ কন্ট্রোল করার চেষ্টা করছে। এই মুহূর্তে তার মাথা বেশ গরম হয়ে আছে।
সায়ান ফোন দিয়ে সোমকে আসতে বললেই ওপরের রুমে চলে যায় মান্নাকে দেখতে। সায়ান রুমে গিয়ে দেখে যে মান্না ফ্লোরে ঘুমিয়ে আছে। সায়ান গিয়ে মান্নাকে কোলে তুলে নিয়ে বেডে শুইয়ে দেয়। তারপর মান্নার নিষ্পাপ চেহারার দিকে তাকিয়ে থাকে এবং তার মাথায় হাত বোলাতে থাকে আর বলতে থাকে, তুমি কেন বোঝো না যে আমি তোমাকে কতটা ভালোবাসি? কেন বোঝো না যে আমি যা করেছি, যা করছি এবং যা করব তা তোমার ভালোর জন্যই করছি? তুমি কবে বুঝবে আমার ভালোবাসা? মান্নার ঘুমন্ত চেহারায় তাকিয়ে বলে। তারপর সায়ান মান্নার কপালে একটি ভালোবাসার পরশ এঁকে দিয়ে চলে যায়। সায়ান নিচে গিয়ে দেখে সোম এসে পড়েছে। সায়ান সোম দুজনই সোফায় বসলো। কোনো খোঁজ কি পেয়েছে? না, এখনো কোনো খোঁজ পাইনি। ও নিজেকে খুব ভালোভাবেই লুকিয়ে রেখেছে, যাতে সহজে কেউ খুঁজে না পায়। যেভাবেই হোক ওকে খুঁজে বের করতে হবে। আমি মানুষ 24 ঘন্টা লাগিয়ে রেখেছি, খুব শীঘ্রই পেয়ে যাব। তুই চিন্তা করিস না। এইবার বল, ভাবির কি খবর? মানহা আজকে পালানোর চেষ্টা করেছিল। কি, ভাবি পালিয়ে গেছে? চেষ্টা করেছিল কিন্তু পালাতে পারেনি। আমি খুঁজে বের করে নিয়ে এসেছে। এখন কোথায়? রুমে ঘুমোচ্ছে। ও সবটা জানে না, তাই তোকে ভুল বুঝেছে। তুই ভাবির খেয়াল রাখিস, আর আমি তোকে সকল খবর জানাবো। আজ আসি। ঠিক আছে। সোম উঠে চলে যায়। সায়ান চুপচাপ সোফায় বসে থাকে। বিকেল 4টা। ঘুম থেকে উঠে দেখলাম না, পা নাড়াতে পারছি না। তখন মনে পড়লো দেওয়াল টপকে লাফ দেওয়ার সময় পড়ে পায়ে ব্যথা পেয়েছিলাম। পাটা মনে হচ্ছে ফুলে গেছে। আস্তে আস্তে করে বেড থেকে নামলাম, দেখলাম সায়ন রুমে নেই। তারপর আস্তে আস্তে হেঁটে বারান্দায় যেতে দেখলাম সায়ন দাঁড়িয়ে আছে, শান্ত দৃষ্টিতে সামনের দিকে তাকিয়ে আছে। তারপর ওয়াশরুমে গিয়ে ফ্রেশ হয়ে বের হতেই দেখি সায়ন খাবারের ট্রে নিয়ে রুমে ঢুকছে। বেডের দিকে তাকাতেই দেখলাম মানহা নেই। ওয়াশরুম থেকে পানি পড়ার শব্দে বুঝলাম যে ওয়াশরুমে আছে, তাই এই ফাঁকে ওর জন্য খাবার নিয়ে আসলাম। এদিকে বসো। আমি আস্তে আস্তে গিয়ে বসে পড়লাম। আমি যে খুঁড়িয়ে খুঁড়িয়ে হাঁটছি তা সায়নের চোখ এড়ায়নি, তাই আমাকে প্রশ্ন করলো, পায়ে কি হয়েছে? মানহা নিশ্চুপ, কিছু বলছে না। আমি একটা প্রশ্ন করেছি। রেগে ধমক দিয়ে বলে, "বে- বে- ব্যথা পেয়েছি। ব্যথা কিভাবে পেয়েছ? দেওয়াল থেকে লাফ দেওয়ার সময়। তখনই সায়ান বুঝতে পারে মানহা দেয়াল টপকে পালাতে চেষ্টা করেছে। যেটা পারো না সেটা করতে চাও কেন? মানহা মাথা নিচু করে আছে। এবার হা করো। মুখের সামনে খাবার নিয়ে বলে, আমি নিজে খেয়ে নিতে পারবো। আমি তোমাকে জিজ্ঞেস করেছে, চুপচাপ হা করো। মান্না বাধ্য মেয়ের মতো খেয়ে নিল, কারণ সে জানে যদি না খেতে চায় তাহলে জোর করে মুখ চেপে ধরে খাইয়ে দিবে। সায়ান মানহাকে খাইয়ে দিয়ে ব্যথার ওষুধ খাইয়ে দেয়। রেস্ট নাও, এ পানি বেশি হাঁটাহাঁটি করো না। বলেই সায়ান ল্যাপটপ নিয়ে কাজ করতে বসে পড়ে। মান্না উঠে বারান্দায় যেতে নিলেই, কোথায় যাচ্ছ? হাঁটাহাঁটি করতে মানা করলাম না? আবার পা দিয়ে আমি হাঁটবো, আপনার কি? বেশি কথা না বলে চুপ করে বসে থাকো। ল্যাপটপে তাকিয়ে বলে, আমি বারান্দায় যাচ্ছি, কোথাও পালিয়ে যাচ্ছি না। বিরক্ত নিয়ে তাকিয়ে বলে, তোমাকে বিশ্বাস নেই। তারপর দেখা যাবে বারান্দায় শাড়ি ঝুলছে, কিন্তু তুমি নেই, পালিয়ে গেছো। ল্যাপটপে কাজ করতে করতে বলে, এসব উদ্ভট চিন্তা আপনার মাথায় আসে, আমার মাথায় না। ও, দেয়াল টপকে পালানোর উদ্ভট চিন্তাটাও আমার মাথায় আসছিল বুঝি। মানহার দিকে তাকিয়ে বলে। মানহা আর কিছু না বলে উঠে বারান্দায় চলে যায়। মানহা বারান্দায় দাঁড়িয়ে আছে, হালকা মৃদু বাতাসে চুলগুলো উড়ছে আর মানহা আগের কথা চিন্তা করছে যে কি থেকে কি হয়ে গেল। অতীত। আহসান খান মানহার বাবা বলে, মোহনা মা, তাড়াতাড়ি কর, আমার যে দেরি হয়ে যাচ্ছে। এই তো বাবা, হয়ে গেছে আমার। তুমি তাড়াতাড়ি খেয়ে বেরিয়ে পড়ো, আমি মানিলাককে নিয়ে একটু পর বেরিয়ে পড়বো। ঠিক আছে মা। মানিলা, তাড়াতাড়ি রেডি হয়ে নে, তোর স্কুলের সময় হয়ে গেছে। এই তো আপনি, আমি রেডি। চল চল, দেরি হয়ে যাচ্ছে। মানহা মালিনাকে স্কুল দিয়ে সেও ভার্সিটিতে চলে যায়। আজ কতটা দেরি হয়ে গেল। মানহা তাড়াতাড়ি যেতে নিলেই হঠাৎ কারোর সাথে ধাক্কা লাগে। ধাক্কা লেগে মানহা হাত থেকে বইটা পড়ে যায়। মান্না বই ওঠাতে ওঠাতে বলে, সরি সরি, আমি দেখতে পাইনি।
সায়ান মানহার দিকে হা করে তাকিয়ে আছে। মানহা হালকা গোলাপি কালারের থ্রি পিস পরেছে, সাথে চোখে গাঢ় করে কাজল দেওয়া, হালকা লিপস্টিক দিয়ে, আর তার সাথে মানহার ডান গালে একটা কালো তিল। সব মিলিয়ে যেন মানহাকে একটা পরীর মতো লাগছে সায়ানের কাছে। সে যেন চোখ ফেরাতেই পাচ্ছে না। ইটস ওকে। মানহা একটি মুচকি হাসি দিয়ে চলে যায়। সায়ান মানহার যাওয়ার দিকে তাকিয়ে আছে। কিরে, কাকে দেখছিস সেভাবে? সায়ানকে ধাক্কা দিয়ে বলে। কাউকে না। চমকে ওঠে। চল তাহলে। কোথায়? এক দৃষ্টিতে মানহার দিকে তাকিয়ে। মানহা বই লাইব্রেরিতে জমা দিয়ে ক্লাসে যাচ্ছিল, কারোর সাথে হেসে কথা বলতে বলতে। বাড়িতে আবার কোথায়? ও হ্যাঁ, চলো। নিজেকে সামলে নিয়ে বলে। সায়ান ও সোম বাড়ির উদ্দেশ্যে রওনা হয়। বাড়িতে সায়ান সোফার মধ্যে হেলান দিয়ে চোখ বন্ধ করে বসে আছে আর মানহার কথা চিন্তা করছে। মানহার কাজল কালো বড় বড় চোখ, গোলাপের পাপড়ির মতো ঠোঁটে সেই মিষ্টি হাসি যেন সায়ানকে পাগল করে দিচ্ছে। সেই সব চিন্তা করতে করতেই অজান্তেই সায়ানের ঠোঁটের কোণে এক চিলটে হাসি ফুটে ওঠে। কিরে, হাসছিস কেন? ইয়ার, আমি তোকে বুঝতেই পারছি না। চোখ বন্ধ করেই বলে। কাকে ভুলতে পারছিস না? নাম জানি না, আজই প্রথম দেখেছে। তবে আজ প্রথম দেখাতেই আমি তার সৌন্দর্যে ঘায়েল হয়ে গেছি। এক দৃষ্টিতে সামনে তাকিয়ে মুচকি হেসে বলে। বাহ, আমাদের সায়নবাবু মনে হয় এবার কারো প্রেমে পড়েই গেল। দুষ্টুমি হাসি দিয়ে বলে। সায়ান একটু লজ্জা পেয়ে মুচকি হাসি দিল। তো ভাবিকে কবে বিয়ে করে বাসায় নিয়ে আসবি? খুব শীঘ্রই। পরের দিন সকালে সায়ান মানহার ভার্সিটির সামনে গাড়িতে হেলান দিয়ে দাঁড়িয়ে আছে আর মানহার জন্য ওয়েট করছে। সায়ান আশেপাশে তাকাতেই তার চোখ একজনের ওপর আটকে যায়। দেখলো মানহা দূর থেকে একটি কালো থ্রি পিস সাথে কোমর পর্যন্ত চুলগুলো ছেড়ে দিয়েছে। কার সাথে যেন হেসে হেসে কথা বলতে বলতে আসছে। সায়ান মুগ্ধ হয়ে দেখছে মানহাকে। হাই। হাই। এভাবে হেসো না, পাগল হয়ে যাব। হাঁ করে তাকিয়েছেন কেন? কিছু বলবেন? চোখের সামনে তুড়ি বাজিয়ে বলে। হ্যাঁ। নিজেকে সামলে নিয়ে বলে। তার আগে আমি একটু বলি, কালকে আপনার সাথে ধাক্কা লেগেছিল আমার। আপনি খুব ব্যথা পেয়েছিলেন, তাই না? আমি তাড়াহুড়ার জন্য ঠিক মতো সরিও বলতে পারিনি। আই এম সরি, প্লিজ কিছু মনে করবেন না। মনে করব না, কিন্তু একটা শর্তে। শর্ত? কিসের শর্ত? আমার সাথে 1 কাপ কফি খেতে হবে। আজ তেমন ইম্পর্ট্যান্ট ক্লাস নেই, তাই খাওয়াই যেতে পারে। কি ভাবছেন? আমি কিন্তু এখনো মাফ করিনি। ঠিক আছে, চলুন। আপনার ক্লাস নেই? আছে, তবে তেমন ইম্পর্ট্যান্ট না। সায়ান ও মানহা একটি কফি শপে বসে আছে। মানহা এদিক ওদিক তাকিয়ে দেখছে আর সায়ান মানহাকে দেখতে ব্যস্ত। মানহা সায়ানের দিকে তাকিয়ে একটা হাসি দিল। একটা কথা বলবো, কিছু মনে করবেন না তো? না না, বলুন, কি বলবেন? আপনার হাসিটা কিন্তু সুন্দর। ধন্যবাদ। সায়ান আর মানহা কফি খেতে খেতে টুকটাক কথা বলছে। কফি খাওয়া শেষে তারা কফি শপ থেকে বেরিয়ে পড়ে। আপনার সাথে কথা বলে ভালো লাগলো। আমারও। চলুন, আপনাকে বাসায় নামিয়ে দিয়ে আসে। না না, আমি যেতে পারবো। সায়ান মানহাকে রিক্সা করে দিয়ে নিজেও রওনা হয় অফিসের উদ্দেশ্যে। এভাবে সায়ান রোজ মানহার ভার্সিটির সামনে একটু আড়ালে দাঁড়িয়ে থাকে মানহাকে দেখার জন্য। মাঝে মাঝে মান্নার সাথে দেখা হতো। তারা প্রায়ই কফি শপে একসাথে বসে কফি খেত। সায়ান মান্নাকে কয়েকবার ইশারা ইঙ্গিতে বোঝানোরও চেষ্টা করেছে যে সে মান্নাকে ভালোবেসে ফেলেছে, কিন্তু মান্না বুঝেও না বোঝার ভান করেছিল। এভাবে চলতে চলতে মান্না ও সায়ানকে ভালো লাগতে শুরু করে। একদিন মান্না ভার্সিটি থেকে তার বান্ধবীর বাড়ি যায়। তারপর ফেরার পথে সে যা দেখে তা যেন তার চোখকে বিশ্বাস করাতে পারছে না। সে দেখলো সায়ান কিছু মানুষদের মারছে, যার কারণে তার শার্টে রক্ত দিয়ে ভরে গেছে। মান্নার এই দৃশ্য দেখে মাথা যেন ঘুরতে লাগলো। সে আর এক মুহূর্ত দেরি না করে তাড়াতাড়ি বাসায় চলে আসে। বাসায় গিয়েও যেন তার হাত পা কাঁপতে থাকে সে দৃশ্য মনে করে। এরপর থেকে মান্না চেষ্টা করত সায়ানের সামনে না যাওয়ার, কারণ ওই দিনের পর থেকে মান্না মনে সায়ানের জন্য ঘৃণা জন্মে গেছে।
যে একজন মানুষ হয়ে অন্য একটি মানুষকে কিভাবে মারতে পারে। সায়ান খেয়াল করেছে যে মান্না তাকে ইগনোর করছে। সায়ান বুঝতে পারছে না কেন মান্না এমন করছে। মান্নাকে কল করলেও রিসিভ করে না। সায়ান একদিন মান্নার ভার্সিটি থেকে বের হওয়ার সময় সামনে গিয়ে দাঁড়ায়। মান্না ফাঁস দিয়ে চলে যেতে নিলেই সায়ান মান্নার হাত ধরে ফেলে। কি হয়েছে তোমার? কিছু হয়নি, হাত ছাড়ুন। নিচের দিকে তাকিয়ে বলে, তাহলে আমাকে ইগনোর করছো কেন? আমার হাত ছাড়ুন। আমি তোমাকে কিছু জিজ্ঞেস করেছি। কেন আমি আপনার কথার জবাব দেব? কে আপনি? কেন আমাকে রোজ রোজ বিরক্ত করেন? আশেপাশের মানুষগুলো তাদের দিকে অবাক দৃষ্টিতে তাকিয়ে আছে। চলে যান আমার চোখের সামনে থেকে, আমি আপনার মুখটাও দেখতে চাই না। চোখ থেকে পানি পড়ছে। সায়ানের মাথা যেন রক্ত উঠে গেল মান্নার এমন আচরণ দেখে। সায়ান মান্নাকে টেনে এনে জোর করে গাড়িতে বসিয়ে গাড়ি স্টার্ট দেয়। তারপর তারা একটা ফাঁকা রাস্তায় এসে থামে। এর মাঝে মান্না অনেকবার সায়ানকে বলেছে গাড়ি থামানোর কথা, কিন্তু সায়ান শোনেনি। সায়ান মান্নাকে হাত ধরে টেনে গাড়ির বাইরে এনে গাড়ির সাথে তার দু হাত চেপে ধরে অগ্নিদৃষ্টিতে তাকিয়ে বলে, তোমাকে ভালোবাসি বলে এই না যে তুমি যা ইচ্ছা তাই বলবে আর আমি মুখ বুঝে সহ্য করে নিব। মান্না ভালোবাসার কথা শুনে অবাক হলেও পরে নিজেকে সামলে নিয়ে বলল, ভালোবাসা? যারা মানুষকে খুন করতে পারে তারা কখনো মানুষকে ভালোবাসতে পারে না। সায়ান অবাক হয়ে যায় মান্নার মুখে খুনের কথা শুনে। মানহা কি কিছু বুঝে গেল? কি এটাই তো ভাবছেন যে আমি খুনের কথা কিভাবে জানলাম? ওই দিন লেকের পাশে আপনি একজনকে খুন করেননি? তুমি আমাকে ভুল বুঝছো। ও তাই? আমি কোন সায়নকে ভুল বলছি? যে সায়নকে কয়েকদিন আগে খুন করতে দেখেছি তাকে, নাকি যে সায়ন এখন দাঁড়িয়ে আছে তাকে? ঘেনার মিশ্রিত কণ্ঠে বলে, তুমি না জেনে বাজে কথা বলবে না বলে দিলাম। আসল কথা বললে সবারই গায়ে লাগে, তাই আপনারও লাগছে। সত্যি কথা হলো আপনি একটা মাফিয়া আর খুনি। তারপর আবারও বলল, আর আমিই বা পোকার মতো কেন বলছি? মা বাবা যেমন হবে সন্তান তো তেমনই হবে। ঠাস ঠাস থাপ্পড় খেয়ে মান্না ছলছল চোখে সায়ানের দিকে তাকায়। তোমার সাহস কি করে হয় আমার বাবা মার নামে এসব বলার? আমাকে যা বলার বলো, আমি মেনে নিব, কিন্তু আমার বাবা মায়ের নামে কিচ্ছু বললে তাকে আমি ছাড়ব না। রেগে মান্না দুই বাহু চেপে ধরে বলে, ঠিকই আছে, আপনার মতো মাফিয়ারা মানুষকে কষ্ট ছাড়া কিছুই দিতে জানেন না। ছলছল চোখে তাকিয়ে বলেই মান্না কাঁদতে কাঁদতে সেখান থেকে চলে যায়। সায়ান স্তব্ধ হয়ে সেখানেই দাঁড়িয়ে থাকে। সায়ান ফুল স্পিডে গাড়ি চালিয়ে অফিসে না গিয়ে সোজা বাসায় চলে যায়। বাসায় গিয়ে রেগে রুমের জিনিসপত্র ভাঙচুর করতে থাকে। সোম তাকে থামানোর চেষ্টা করছে, কিন্তু কিছুতেই সায়ান থামছে না। এক সময় সায়ান ক্লান্ত হয়ে বেডে বসে পড়ে মাথা নিচু করে। সোম তার পাশে বসে জিজ্ঞাসা করে, শান্ত হ সায়ান, আর কি হয়েছে আমায় বল। কাঁধে হাত রেখে বলে, আমি যাদের নিজের সবটা দিয়ে ভালোবাসি তারাই কেন আমার থেকে দূরে চলে যায়? আমার বাবা মাকে নিজের থেকে বেশি ভালোবাসতাম, কিন্তু দেখো তারা আমাকে ছেড়ে চলে গেল। আর এখন মানহাকে এতটা ভালোবাসি, তবুও সে এগুলো আমাকে কিভাবে বলতে পারলো? চোখ দিয়ে পানি পড়ছে। তুই মানহাকে বলেছিস তুই ওকে ভালোবাসিস? এর আগে ইঙ্গিতে বোঝানোর চেষ্টা করেছে, তবে আজকে কথায় কথায় বলেছিলাম। ঠিক করে না বললে বুঝবো কি করে? সবাই তো আর এমনিতেই বুঝে যায় না। আর কি বলেছে মানহা তোকে? ওই দিন লেকের পাশে রাসেলের লোককে মারতে দেখে ফেলেছিল মানহা, তাই আমাকে ভুল বুঝিয়ে আমাকে মাফিয়া খুনে বলে অপমান করেছে। সেটা বড় কথা না, কথা হলো ও আমার বাবা মাকে অপমান করেছে। আর এটাও বলেছে সে আমার মুখও দেখতে চায় না। ও সবটা জানে না, তাই ও এসব বলতে পেরেছে। তুই ওকে বুঝিয়ে বলতিস তাহলে ও ঠিকই বুঝতো। ও আমার কোনো কথাই শুনতে রাজি ছিল না। আমি তাই ঠিক করেছি ওর সামনে আর যাব না। চোখের পানি মুছে বলে, এমন করলে তো তুই ওকে হারিয়ে ফেলবি। আমি ওকে দূর থেকেই দেখব, দূর থেকে দেখিয়ে নিজের মনকে শান্ত রাখবো। তো এইভাবেই সায়ান রোজ মান্নাকে দেখতে মান্নার ভার্সিটিতে যায়, কিন্তু মান্নার সামনে যায় না।
আড়ালে দূর থেকেই মান্নাকে দেখে। একদিন সায়ান দেখলো যে মান্নাকে কিছু ছেলে মিলে ডিস্টার্ব করছে। সায়ানের ভালো করেই খেয়াল করতেই দেখলো যে তারা তার জম শত্রু রাসেলের লোক, আর সাথে রাসেলের ছোট ভাই রনিও আছে। তা দেখে সায়ান রেগে তাদের দিকে যেতে নিলেই সোম হাত ধরে ফেলে। একবার ও তোকে মারতে দেখে নেয়, যার কারণে তুই এখন ওকে হারাতে বসেছিস। আবার এমন কিছু করলে চিরজীবনের জন্য তুই মানহাকে হারাবি। সামনে তাকিয়ে বলে, ওরা কিসব বাজে কথা বলছে দেখেছিস? রেগে দাঁতে দাঁত চেপে বলে। তারপর দেখলো যে সেখানে মানহা কাঁদতে কাঁদতে তাড়াতাড়ি একটি রিক্সা নিয়ে চলে গেল। তারা মানহাকে শুধু ভার্সিটিতে না, বাসায়ও কয়েকদিন এমন ডিস্টার্ব করেছে, কারণ রাসেলের ছোট ভাই রনি মান্নাকে বিয়ে করতে চায়, কিন্তু মান্না রাজি হয়নি। তাই তারা মান্নাকে কিডন্যাপ করতে চায়। আর এই সকল কিছু সায়ানের চোখ এড়ায়নি। ওই দিনের পর থেকেই সায়ান মান্নার ওপর নজর রাখত, যাতে রাসেলের লোক ওর কোনো ক্ষতি করতে না পারে। এমনকি রাসেলের ছোট ভাইয়ের ওপরও নজর রাখে, যার কারণে সে জেনে যায় মান্নাকে কিডন্যাপ করার প্ল্যান। আর ওই দিন মান্নার এইসব কিছু জানতো না। তাই একদিন মান্না বাইরে যায় কিছু দরকারি জিনিস কিনতে। তখনই সায়ান মান্নাকে কিডন্যাপ করে নিয়ে যায় এবং বিয়ে করে ফেলে, যাতে সব সময় মান্না সায়ানের চোখের সামনেই থাকে আর সেফ থাকে। বর্তমান সন্ধ্যা হয়ে গেছে, কিন্তু মান্না এখনও বারান্দায় দাঁড়িয়ে আছে। সায়ান ল্যাপটপের কাজ শেষ করে বারান্দায় এসে দেখে মান্না দাঁড়িয়ে আছে। সন্ধ্যা হয়ে গেছে, ভেতরে চল। মান্না চুপচাপ দাঁড়িয়ে আছে, এমন ভাব করছে যেন সে শুনতেই পায়নি। কি হলো, শুনতে পাওনি কি বলেছি? মান্না বিরক্ত নিয়ে ভেতরে চলে যায় রাত 9টায়। মানহা, মানহা! কি হলো? এমন ষাঁড়ের মতো চেঁচাচ্ছেন কেন? সিঁড়ির সামনে দাঁড়িয়ে ভ্রু কুঁচকে বলে, আমি ষাঁড়ের মতো চেঁচাচ্ছি? না তো, কি করছেন? আমি তো তোমাকে ডাকছিলাম। স্বাভাবিকভাবেই বলে। এটাকে ডাকা বলে? আর কেন ডেকেছেন? খেতে এসো। খাবার সার্ভ করতে করতে বলে, আপনি খেয়ে নিন, আমার কথা আপনার ভাবতে হবে না। আমি তোমার কোনো কথাই শুনতে চাইনি। যা বলেছি তা করো। তুমি ভালো করেই জানো আমার কথা না শুনলে আমি কি কি করতে পারি। আর আমি কার কথা ভাববো না ভাববো সেটা আমার ব্যাপার। মান্না আর কোনো কথা না বাড়িয়ে চুপচাপ খেতে বসে পড়ে এবং খেয়ে তাড়াতাড়ি সোজা রুমে চলে যায়। সায়ান খাবার শেষ করে রুমে গিয়ে দেখে মান্না বেডে ওপাশ করে শুয়ে আছে। শুয়ে আছো কেন? তাহলে কি করব? উঠে এই ব্যথার ওষুধটা খেয়ে তারপর ঘুমাও। আমার পায়ে ব্যথা নেই। ওপাশ হয়ে শুয়ে বলে, ভালোই ভালোই ওষুধটা খাবে নাকি কলে একটা গুড নাইট থাপ্পড় খাবে, কোনটা? মান্না অবাক হয়ে উঠে বসে বলে, কেন থাপ্পড় দিবেন কেন? সরকারি গাল পেয়েছেন যে যখন ইচ্ছা থাপ্পড় দিবেন? আমার বউ আমার কথা না শুনলে শাসন করবই। এখন চুপ করে ওষুধটা খেয়ে নাও। মান্না আর কিচ্ছু না বলে চুপচাপ উঠে ওষুধ খেয়ে আবারও শুয়ে পড়ে, কারণ সে জানে সায়ান ওষুধ না খাইয়ে ছাড়বে না। আর সায়ান বারান্দায় চলে যায়। রাত 11টার দিকে সায়ান বারান্দা থেকে রুমে আসে, দেখে মান্না ঘুমিয়ে পড়েছে। তাই সেও মান্নার পাশে গিয়ে শুয়ে পড়ে এবং মান্নাকে নিজের বুকে জড়িয়ে ধরে কপালে একটি ভালোবাসার পরশ এঁকে দিয়ে সায়ানও ঘুমিয়ে পড়ে। সকালে আমি আজ সায়নের আগেই ঘুম থেকে উঠে নিজেকে তার বুকের উপর আবিষ্কার করলাম। ঘুমের মধ্যে তাকে একদম নিষ্পাপ শিশুর মতো লাগছে। সিল্কি চুলগুলো কপালে এসে পড়ছে। তাকে অসম্ভব মায়াবী লাগছে। হঠাৎ করে সেই দিনের মার্ডারের কথা মনে পড়তেই সাথে সাথে নিজেকে তার থেকে ছাড়িয়ে নিয়ে উঠে বসি। আর দেরি না করে ওয়াশরুমে চলে যাই ফ্রেশ হতে। ফ্রেশ হয়ে বের হয়ে দেখি সায়ন এখনও ঘুমিয়ে আছে। তাই আমি বারান্দায় চলে যাই এবং টাওয়াল দিয়ে চুল মুছতে থাকি। চুল মুছার সময় হঠাৎ করে সায়ন পেছন থেকে আমার কোমর জড়িয়ে ধরে। প্রথমে চমকে গেলেও পরে বুঝতে পেরে ধাক্কা দিয়ে সরিয়ে দিয়ে দূরে দাঁড়াই। এই তোমার সমস্যা কি? একদম ছবেন না আমাকে। এক পা করে পিছিয়ে বলে, আমি তোমার হাজবেন্ড, আমি ছুবো না তো কে ছুবে? এক পা করে এগিয়ে বলে, যেহেতু আমি এই বিয়েটা মানি না, তাই আপনাকে আমার হাজবেন্ডও মানি না। অন্যদিকে তাকিয়ে বলে, তুমি মানো আর না মানো আই ডোন্ট কেয়ার, কিন্তু এটাই সত্যি যে আমাদের বিয়ে হয়েছে।
আর আমরা দুজন হাজব্যান্ড ওয়াইফ। যে বিয়েটাই বৈধ না, একটা অবৈধ বিয়ে, সেখানে আবার কিসের হাজব্যান্ড ওয়াইফ? মান্না একদম সামনে গিয়ে বলে। সায়নের রাগ এবার চরম পর্যায়ে উঠে গেল। একে তো মান্নাকে জড়িয়ে ধরাতে তার এমন আচরণ, তার ওপর আবার এসব কথা, যার কারণে সায়ান নিজেকে আর সামলাতে পারল না। মান্নার হাত চেপে ধরে টানতে টানতে রুমে নিয়ে যায়। তারপর তাকে বেডে ফেলে দুহাত বেডের সাথে চেপে ধরে পাগলের মতো কিস করতে থাকে। মান্নার ঠোঁটে, গলায়, বুকে সায়ান এতটাই রেগেছিল যে তার কড়া কিসগুলো কামড়ে পরিণত হচ্ছিল। মাঝে মাঝে বেশ কয়েকটা কামড়ও দিয়েছে জোরে। মান্না প্রাণপণে চেষ্টা করছে ছোটার জন্য, কিন্তু সব সময়ের মতোই সায়ানের শক্তির সাথে পেরে ওঠে না। সায়ান কামড়গুলো এতই জোরে দিয়েছে যে এর দাগগুলো স্পষ্ট বোঝা যাচ্ছিল। শেষে আর না পেরে মান্না কান্না করে দেয়। মান্নাকে কান্না করতে দেখে সায়ান থেমে যায়। বলেছিলাম না, এই কথা আবার বললে আমার থেকে খারাপ আর কেউ হবে না। রেগে দাঁতে দাঁত চেপে বলে সায়ান। মান্না কান্না করছে। বলেছিলাম কি না? মান্না শুধু মাথা নাড়িয়ে বলে হ্যাঁ বলে। তাহলে কেন বললে? কেন সব সময় এইসব কথা বলে আমাকে রাখিয়ে দাও? লাস্ট বার বললাম, কান খুলে শুনে রাখো। এসব আবার কখনো বললে নিজের বাবার ছোট বোনকে দেখতে পাবে না কখনো। রক্তবর্ণ চোখে তাকিয়ে বলে মান্নার কামড় দেওয়া জায়গায় কিস করে দেয়। তারপর তাকে ছেড়ে দিয়ে সায়ান ওয়াশরুমে চলে যায় ফ্রেশ হতে। আর মান্না ওইভাবেই শুয়ে সায়ানের বলা কথাগুলো চিন্তা করছে আর অনবরত চোখের পানি ফেলছে। সায়ান ফ্রেশ হয়ে বের হয়ে দেখে মান্না বারান্দায় চেয়ারে বসে আছে চুপচাপ। সায়ান কতক্ষণ তাকিয়ে থেকে একটা ছোট্ট নিঃশ্বাস ফেলে নিচে চলে যায় ব্রেকফাস্ট রেডি করতে। কি কপাল আমার! মানুষের বিয়ের পরে বউরা কত কিছু রান্না করে আদর করে খাওয়ায় স্বামীদের, আর আমার বউকে রান্না করে খাওয়াতে হচ্ছে, তাও ঝগড়া করে। নিজে নিজেই বিড়বিড় করে আর ব্রেকফাস্ট করছে। ব্রেকফাস্ট রেডি করে সায়ান রুমে এসে দেখে মান্না এখনো বারান্দায় বসে আছে। এই যে নিচে এসো ব্রেকফাস্ট করতে। মান্না কিছু না বলে চুপচাপ নিচে চলে যায় ব্রেকফাস্ট করতে। সায়ানও পেছন পেছন চলে যায়। দুজনেই চুপচাপ ব্রেকফাস্ট করছে। অনেকক্ষণ চুপচাপ থাকার পর নীরবতা ভেঙে সায়ান বলল, খেয়ে রেডি হয়ে নাও। মান্না কিছু বলল না। কি বলেছে শুনেছো? যেহেতু কান আছে সেহেতু শুনেছি নিশ্চয়ই। সায়ান আর কিচ্ছু বলল না। খাওয়া শেষ করে রুমে গিয়ে মান্না এখনো রেডি না হয়ে বসে আছে। কি হলো, এখনো রেডি হওনি কেন? আমার যখন ইচ্ছে হবে তখনই রেডি হব। তোমার ইচ্ছে মতো সব হবে না, তাছাড়া আমার দেরি হয়ে যাচ্ছে, তাড়াতাড়ি রেডি হও। মান্না একরাশ বিরক্ত নিয়ে চুপচাপ একটি শাড়ি নিয়ে ওয়াশরুমে চলে যায় রেডি হতে। এর ফাঁকে সায়ানও রেডি হয়ে যায় অফিসের জন্য। হ্যাঁ, সায়ান মান্নাকে নিয়ে তার অফিসে যাচ্ছে, কারণ ওই দিন মান্না পালানোর চেষ্টা করার পর থেকে সায়ান চায় না ও আবারও একই চেষ্টা করুক। তাই ওকে হারানোর ভয়ে সায়ান ওই দিনই ডিসিশন নিয়েছে যে প্রতিদিন সায়ান অফিসে যাওয়ার সময় ওকে সাথে করে নিয়ে যাবে। মান্না রেডি হয়ে বের হলে সায়ান তার হাত ধরে নিয়ে অফিসের জন্য রওনা হয়। সায়ান গাড়ি ড্রাইভ করছে আর মান্না চুপচাপ বাইরে তাকিয়ে আছে। সায়ান একটু পর পর মান্নাকে দেখছে, কিন্তু মান্না একবারও তার দিকে তাকায়নি। অফিসে পৌঁছে তারা দুজনই গাড়ি থেকে নামলো। আমাকে এখানে কেন নিয়ে এসেছেন? সেটা তোমার না জানলেও চলবে। বলেই মান্নাকে নিয়ে অফিসের ভেতরে হাঁটা ধরলো। সায়ান মান্নাকে নিয়ে তার কেবিনে যাওয়ার পর তার পিএ আসে। স্যার, মিটিংয়ের টাইম হয়ে গেছে, ক্লায়েন্টরা এসে পড়েছে। ওকে, তুমি যাও, আমি আসছি। আমার একটা মিটিং আছে, আমি মিটিংটা সেরে তাড়াতাড়ি আসছি। ততক্ষণ পর্যন্ত এখানে চুপচাপ বসে থাকবে। মান্নার দিকে তাকিয়ে বলে, এখানে বসেই যেহেতু থাকতে হবে তাহলে তো আমাকে বাসায় রেখে আসতে পারতেন। ঢং করে এখানে নিয়ে আসার কি দরকার ছিল? ভ্রুকুচকে তাকিয়ে বলে, হ্যাঁ, যাতে তোমার আবারও পালাতে সুবিধা হয়। এত অবিশ্বাস করেন কেন আমাকে? ওই দিনের পর থেকে তোমাকে অবিশ্বাস করাটা মনে হয় জায়েজ হয়ে গেছে। ফাইল নিতে নিতে বলে, এত অবিশ্বাস করেন কেন আমাকে? এতই যখন অবিশ্বাস করেন তাহলে ছেড়ে কেন দিচ্ছেন না আমাকে? সেটা আমার ব্যাপার, আমি বুঝবো।
সায়ান মিটিংয়ে চলে গেল আর মান্না সায়ানের যাওয়ার দিকে অবাক হয়ে তাকিয়ে রইল। মান্না সায়ানের কেবিনটা ঘুরে ঘুরে দেখছে। কেবিনটা বেশ বড় আর খুব সুন্দর করে গুছিয়ে রাখা। মান্না হাঁটতে হাঁটতে কেবিনের বারান্দায় চলে গেল। বারান্দাটাও খুব বড়। মান্না বারান্দায় চুপচাপ দাঁড়িয়ে রইল। সায়ান মিটিং থেকে এসে দেখে মান্না কেবিনে নেই। সায়ান এক মুহূর্তের জন্য ভয় পেয়ে গেল। মানহা, মানহা। কি হলো, চেঁচাচ্ছেন কেন? শান্তভাবে বারান্দা থেকে এসে বলে, কোথায় ছিলে? দেখতেই তো পেলেন যে বারান্দা থেকে আসলাম। তোমাকে না বলেছি এই পানি বেশি হাঁটাহাঁটি করবে না? আমার পা আমি বুঝবো। হ্যাঁ, পরে কিছু হলে তোমাকে নিয়ে ডাক্তারের কাছে আমারই যেতে হবে। এটা নিয়ে আপনার চিন্তা না করলেও চলবে। এই সবসময় এইভাবে কথা বলো কেন? একটু ভালো করেও তো কথা বলতে পারো। আমি ভালো করে কথা বলতে পারি না। সেটা তোমাকে দেখলেই বোঝা যায়। চেয়ারে বসতে বসতে বলে, আমি বাসায় যাব। এখন না, আমার কাজ শেষ হলে তারপর যাব। ফাইল খুলতে খুলতে বলে, আমি এক্ষুনি যাব। বায়না করো না শুধু শুধু। ফাইলের দিকে তাকিয়ে বলে। মান্না এক রাশ বিরক্ত নিয়ে সোফায় বসে পড়ে। সায়ান কিছুক্ষণ পর পরই মান্নার বিরক্ত মাখা মুখের দিকে তাকাচ্ছে আর মুখ টিপে টিপে হাসছে। মানহা, কাজ করতে করতে বলে, মানহা। কি হয়েছে কি? ডাকছি যে শুনতে পাও না? কপাল কুঁচকে বলে, আপনি দেখতে পান না আমি যে সামনে বসে আছি? এত ডাকার কি আছে, বলে ফেলুন কি বলবেন। আমার খুব ক্লান্ত লাগছে। চেয়ারে হেলান দিয়ে বলে, তো আমি কি করব? একটা কিস করে যাও। মান্নার দিকে তাকিয়ে বলে, আমি পারবো না। তুমি দিবে নাকি না? বললাম তো দিব না। বলেই মান্না উঠে বারান্দায় যেতে নিলে সায়ান পেছন থেকে তার হাত ধরে টেনে একদম সায়ানের বুকের সাথে চেপে ধরে এবং মান্নার ঠোঁট জোড়া নিজের আয়ত্তে নিয়ে নেয়। মান্না সায়ানকে ধাক্কা দিচ্ছে, কিন্তু সায়ানকে এক চুলও সরাতে পারেনি। এইভাবে অনেকক্ষণ থাকার পর সায়ান নিজেই ছেড়ে দেয়। মান্না সায়ানের বুকে ঢলে পড়ে হাঁপাচ্ছে। সায়ান ও মান্নাকে জড়িয়ে ধরে দাঁড়িয়ে থাকে। চলো লাঞ্চ করবে। মান্নার সাথে সাথে নিজেকে ছাড়িয়ে নেয়। সায়ান আর মান্না একসাথে লাঞ্চ করছে, কেউ কোনো কথা বলছে না। লাঞ্চ করা শেষ হলে সায়ান আবারও কাজে ব্যস্ত হয়ে পড়ে আর মান্না কখনো সোফায় বসছে তো কখনো বারান্দায় যাচ্ছে। এভাবে পায়চারি করে বেড়াচ্ছে, যা সায়ান অনেকক্ষণ যাবৎ খেয়াল করেছে। এইভাবে তেলা পোকার মতো দৌড়াদৌড়ি করছো কেন? ল্যাপটপে তাকিয়েই বলে। মান্না বেশ খানিকটা রেগে ভ্রু কুঁচকে বলল, আমি তেলাপোকা? যা, আমি তোমাকে কখন তেলা পোকা বললাম? আমি তো বললাম তেলা পোকার মতো দৌড়াদৌড়ি করছো কেন? মান্নার দিকে তাকিয়ে বলে, আমি যদি তেলাপোকার মতো দৌড়াই তাহলে তো আপনিও মহিষের মতো এক জায়গায় বসে আছেন। কি, তুমি আমাকে মহিষ বললে? হায় হায়, আমি কখন আপনাকে মহিষ বললাম? আমি তো বললাম আপনি মহিষের মতো এক জায়গায় বসে আছেন। আমি কাজ করছি। আমি তো হাঁটছি। আবারও হাঁটা শুরু করে। তোমার সাথে কেউ তর্ক করে পারবে না। তাহলে আসেন কেন তর্ক করতে? সায়ান আর কিছু না বলে কাজে মন দিল। আজ বিকেলের মধ্যে কাজ শেষ করে মান্নাকে নিয়ে বেরিয়ে পড়ে। তারা একটি বড় শপিং মলের সামনে এসে থামে। দুজনই গাড়ি থেকে নেমে ভেতরে চলে যায়। সায়ান মান্নাকে বেশ কিছু সুন্দর সুন্দর শাড়ি কিনে দেয় এবং শপিং শেষে বাসায় চলে আসে। মান্না বাসায় এসে ফ্রেশ হয়ে নেয় আর সায়ান চলে যায় ডিনার রেডি করতে। ডিনার রেডি করে মান্নাকে ডাকতে আসে। ডিনার করতে এসো। দরজায় দাঁড়িয়ে বলে, খেতে ইচ্ছে করছে না। তাড়াতাড়ি খেতে আসো, তোমার আবার ওষুধ খেতে হবে। মান্না আর কিছু না বলে চলে যায়। এভাবেই চলছে মান্না আর সায়ানের দিনকাল। মান্নার কিছু হলে সায়ান পাগলের মতো করে। মান্নাও যেন সায়ানের প্রতি আস্তে আস্তে দুর্বল হয়ে পড়ছিল। একদিন সায়ান জরুরি কাজে অফিসে যাওয়ার পর মান্না ড্রয়িং রুমে বসে টিভি দেখছিল। হঠাৎই কেউ কলিং বেল বাজালে মান্না না দেখেই গেট খুলে দেয়। দেখে যেই লোকগুলো তাকে তার বাড়িতে ডিস্টার্ব করছিল তারা। আপনারা কেন এখানে এসেছেন? ভয়ে কাঁপা কাঁপা কণ্ঠে বলে। তোমাকে ছাদনা তলায় নিয়ে যেতে। বলেই তারা মান্নাকে জোর করে গাড়িতে উঠিয়ে নিয়ে যায়। এর কিছুক্ষণ পরই সোম আসে সায়ানের সাথে রাসেলের বিষয়ে কথা বলতে। এসে দেখে বাড়ি পুরো ফাঁকা, মেন দরজা খোলা আর মান্না কোথাও নেই। সোম সাথে সাথে সায়ানকে ফোন দেয়।
সায়ানের কথা শুনে এক মুহূর্তের জন্য থমকে যায় এবং তাড়াতাড়ি বাসায় এসে পড়ে। রাসেল জেনে গেছে যে মানহা তোর কাছে আছে, আর ওরা চেষ্টা করবে ওকে এখান থেকে নিয়ে যাওয়ার। তাই তোকে সাবধান করতে এসেছিলাম। এসে দেখি এই অবস্থা। অনেক বড় ভুল করে ফেলেছে রাসেল, এর মাসুল ওকে দিতেই হবে। ওর শাস্তি কতটা ভয়াবহ হতে চলেছে তাও নিজেও জানে না। চোখ দুটো রক্তবর্ণ করে বলেই সায়ান আর সোম গাড়ি নিয়ে বেরিয়ে পড়ে মান্নাকে খুঁজতে। মান্নাকে একটা চেয়ারের সাথে বেঁধে রেখেছে আর তার সামনে বসে আছে রাসেল ও তার ছোট ভাই রনি। আমাকে এখানে কেন নিয়ে এসেছেন? বদলা নিতে। কিসের বদলা? কি করেছি আমি? কান্না করতে করতে বলে, বারে তোমার জন্য সায়ান আমার ভাইয়ের হাত ভেঙেছে আর আমি এর বদলা নেব না? বেশি কিছু করতে হবে না, শুধু আমাকে বিয়ে করে নাও তাহলেই হবে। কখনো না, আমি সায়ন চৌধুরীর ওয়াইফ। আমি কেন তোকে বিয়ে করব? তাহলে আর কি, আমি যদি তোমাকে না পাই তাহলে ওই শানও তোমাকে পাবে না। মানে? মানেটা খুব সহজ। সায়ানের আর ভালোবাসার মানুষের মতো তোমাকেও সরিয়ে দেব ওর জীবন থেকে। আর ভালোবাসার মানুষ মানে? আহা, মেয়েটা বড্ড অবুঝ। ওর সব থেকে ভালোবাসার মানুষ ছিল ওর বাবা মা। তাদেরকে পৃথিবী থেকে বিদায় করেছি বলেই তো উঠে পড়ে লেগেছে আমার পেছনে। আমার লোকদেরকে মেরে ফেলেছে সুযোগ পেলেই। মান্না বুঝতে পারল যে ওই দিন যাদের সায়ান লেগের পাশে মারছিল তারা রাসেলের লোক ছিল, আর মান্না শুধু শুধু এতদিন সায়ানকে ভুল বুঝছে। আমার কিচ্ছু করতে পারবি না, তার আগেই সায়ন চলে আসবে। রাসেল ও রনি সহ সবাই হেসে ওঠে। তো সোনামণি, তুমি তোমার সায়ানের জন্য অপেক্ষা করতে থাকো, আমরা তাহলে আসি। শয়তানি হাসি দিয়ে বলে, তোরা ইচ্ছে করে তোদের বিপদ রেখে এনেছিস। তোরা কেউ আমার সায়নের হাত থেকে বাঁচতে পারবি না। দাঁতে দাঁত চেপে বলে, যা, আমরা তো ভয় পেয়ে গেলাম। অভিনয় করে বলে। মান্না ঘেন্নায় অন্যদিকে মুখ ঘুরিয়ে নেয়। শোনো, আমরা বিপদ ডেকে আনি না, বিপদ আমরা সাথে নিয়েই ঘুরি। আর কিভাবে এর মোকাবেলা করতে হয় তাও আমাদের জানা আছে। চেয়ার থেকে উঠতে উঠতে বলে, এটাই মনে কর তোর জীবনের শেষ বিপদ বেঁচে থাকলে আমার বিপদ মোকাবিলা না করে নিস। তোর সাহস কি করে হয় আমাদের হুমকি দেওয়ার? মান্নার মুখ চেপে ধরে বলে। আহা, কি করছো কি? রনিকে টেনে পেছনে নিয়ে আসে। হুমকি দিচ্ছি না, শুধু যেটা হতে যাচ্ছে সেটা বলছি। কেন, তুই কি ভবিষ্যৎ বলতে পারিস নাকি? তা বলতে পারি না, তবে আমার সায়ন কি করতে পারে তা আমি খুব ভালো করেই জানি। রনি রেগে মান্নার সামনে যেতে নিলেই রাসেল তাকে ধরে জোর করে রুম থেকে বের করে নিয়ে যায়। সায়ন, আপনি কোথায়? ওরা আমাকে আপনার কাছ থেকে দূরে সরিয়ে ফেলবে। প্লিজ তাড়াতাড়ি চলে আসুন আমার কাছে। অন্যদিকে সায়ান ও সোম পাগলের মতো মান্নাকে খুঁজে বেড়াচ্ছে, কোনো জায়গা বাদ রাখেনি। তাদের জানা মতে রাসেলের যেই আস্তানা ছিল সেখানে গিয়ে সেখানে যারা ছিল সবাইকে মেরেছে, কিন্তু কেউ বলতে পারেনি ওরা মান্নাকে কোথায় নিয়ে গেছে। সারাদিন মান্নাকে খুঁজে না পেয়ে তারা বাসায় চলে আসে। সায়ান ড্রয়িং রুমের সোফায় মাথা নিচু করে বসে নীরবে চোখের পানি ফেলছে। সোম পাশে এসে বসে। চিন্তা করিস না, আমরা মানহাকে ঠিক খুঁজে বের করব। সায়ানের কাঁধে হাত রেখে বলে, আমি ওদের কাউকেই ছাড়বো না। প্রথমে ওরা আমার বাবা মাকে আমার জীবন থেকে সরিয়েছে, এখন আবার মানহার ক্ষতি করতে চাইছে। চোখ থেকে পানি পড়ছে। এর শাস্তি ওরা পাবে। এখন চল, কিছু খেয়ে নিবি, সকাল থেকে কিছু খাসনি। আমার খিদে নেই, তুই যা খেও। সোফায় হেলান দিয়ে চোখ বন্ধ করে বলে, তুই বললেই হবে? তুই না খেয়ে অসুস্থ হয়ে গেলে মানহাকে বাঁচাবি কি করে? তাড়াতাড়ি চল, খেয়ে নিবি। আমি আর কোনো কথা শুনতে চাই না। সোম এক প্রকার জোর করে শায়ানকে খাওয়ায়, তারপর শায়ানকে রুমে পাঠিয়ে দেয় রেস্ট নিতে। সারাদিন অনেক ধকল গেছে। হঠাৎ সোমের ফোনে কল আসে। বল, কোনো খবর পেলি? ওপাশের ব্যক্তি কিছু একটা বলে। ঠিক আছে, আমরা কাল ভোর সকালে বেরিয়ে পড়ব। তোরা খেয়াল রাখিস যেন ওরা কিছু বুঝতে না পারে। এখন রাখছি। শায়ানের কিছুতেই ঘুম আসছে না, সে কিছুতেই শান্তও থাকতে পারছে না। তার বারবার মনে হচ্ছে যে যদি মান্নার কিছু হয়ে যায়। হঠাৎ সোম এসে দরজা নক করে।
আয় ভেতরে আয়। রাসেলদের আরেকটা আস্তানা খোঁজ পেয়েছি। ভেতরে ঢুকতে ঢুকতে বলে, কোথায় সেটা? আমি এখনই যাব। না না, এখন না, আমরা কাল ভোরে যাব। জায়গাটা এই শহর থেকে কিছুটা দূরে, তাই এই রাতে যাওয়াটা ঠিক না, রিস্ক আছে। শায়ানকে শান্ত করে বলে, কিচ্ছু হবে না। আমরা যত তাড়াতাড়ি যাব ততই মানহার জন্য ভালো হবে। না হয় ওরা মানহার কোনো ক্ষতি করে দিলে আমি নিজেকে কখনো ক্ষমা করতে পারবো না। অতি ব্যস্ত হয়ে বলে। সোম শায়ানের পাগলামি দেখে না করতে পারল না, কারণ সে জানে এখন না করলে শায়ান মানবে না। সে দরকার হলে একাই বের হয়ে যাবে। তাই ওরা দুজন রাতেই বেরিয়ে পড়ে রাসেলের আরেক আস্তানার উদ্দেশ্যে। ওরা পৌঁছতে পৌঁছতে ভোর হয়ে যায়। রাসেল সেই আস্তানায় মানহাকে যারা নিতে এসেছিল তাদের মধ্যে দুজন ছিল, শায়ান আর সোম। একজনকেও বাদ রাখেনি, প্রত্যেককেই ইচ্ছে মতো ধোলাই দিয়েছে, কিন্তু কেউ বলতে পারেনি। একজন বলে দেয় যে মান্না কোথায় আছে। শায়ান ও সোম দেরি না করে তাড়াতাড়ি চলে যায় সেখানে। যেতে যেতে দুপুর হয়ে যায়। এইদিকে মান্না না খেয়ে খেয়ে শরীর দুর্বল হয়ে পড়েছিল। একজন এসে কিছু খাবার দিয়ে যায়, কিন্তু মান্না খায় না। কান্না করতে করতে অবস্থা খারাপ হয়ে যাচ্ছিল তার। এখনো কেন সায়ন আসছে না? ও কি এখনো জানতে পারেনি যে আমি এদিকে আছি? অন্যদিকে আমি আসছি জান, আমি বেঁচে থাকতে তোমার কিচ্ছু হতে দিব না। গাড়ি ড্রাইভ করতে করতে বলে। রনি খাবার দেওয়ার কিছুক্ষণ পরই রুমে এসে দেখে মান্না এখনো খায়নি। কি হলো, এখনো খবরটা আসেনি কেন? মান্না অন্যদিকে তাকিয়ে আছে, কথা কানে যায় না নাকি? মুখ চেপে ধরে বলে। আমি খাবো না। দাঁতে দাঁত চেপে বলে। তোকে আর কিছু বলতে নিলেই একজন লোক এসে রনিকে ডেকে নিয়ে যায়। তোকে আমি পরে দেখে নিব। বলেই রনি চলে যায়। মান্না কান্না করতে থাকে। কোথায় আছেন আপনি? আমি আর পারছি না এখানে থাকতে। অন্যদিকে শায়ান ও সোম রাসেলের মেন আস্তানায় পৌঁছে যায়, যেখানে মূলত মান্নাকে রাখা হয়েছে। পৌঁছেই রাসেলের লোকদেরকে মারতে শুরু করে। তারপর ভেতরে গিয়ে মান্নাকে জোরে জোরে ডাকতে থাকে, কিন্তু মান্নার কোনো সাড়া শব্দ নেই। ওয়েলকাম মিস্টার শায়ান চৌধুরী। সামনে চেয়ারে বসে বলে। আমার মানহা কোথায়? রক্তবর্ণ চোখে তাকিয়ে বলে। যাক, ভালোই হয়েছে তুই এসেছিস। ভেবেছিলাম ওকে মেরে ওর লাশটা গুম করে ফেলবো। তুই যেহেতু এসেছিস, তাই তোর বাবা মার মতো তোর বউয়ের লাশটাও তোকে দিয়ে আমাদের দায়িত্ব শেষ করব। চেয়ার থেকে উঠতে উঠতে বলে। এ কথা শুনে শায়ানের মাথায় রক্ত চড়ে গেল। শায়ান ও রাসেলের ইচ্ছে মতো মারামারি করছে, আর আরেকদিকে সোম ও রনি। তাদের মধ্যে মারামারির এক পর্যায়ে রনির অবস্থা আগের খারাপ হয়ে গেছে। এদিকে রাসেলের অবস্থাও মরার মতো হয়ে গেছে। তারপর পুলিশ এসে সকলকে নিয়ে যায়। শায়ান মান্নাকে খুঁজতে খুঁজতে শেষ একটি রুমে ওকে বাঁধা অবস্থায় পেয়ে যায় এবং দেখে যে মান্না অজ্ঞান হয়ে গেছে। শায়ান তাড়াতাড়ি মান্নার কাছে গিয়ে ওকে ডাকতে থাকে। মানহা, মানহা, দু হাতে মুখ ধরে বলে। মানহা দেখো, আমি এসে পড়েছে। তোমার কেউ কোনো ক্ষতি করতে পারবে না। শায়ান, ওকে এক্ষুনি হসপিটালে অ্যাডমিট করতে হবে। আমাদের এখন রওনা দেওয়া উচিত। শায়ান আর কিচ্ছু না বলে মান্নাকে কোলে তুলে গাড়িতে নিয়ে আসে এবং গাড়ি স্টার্ট দেয় ঢাকার উদ্দেশ্যে। সোম গাড়ি ড্রাইভ করছে আর শায়ান মান্নাকে নিয়ে পেছনে বসেছে। ওদের পৌঁছতে পৌঁছতে রাত হয়ে যায়। এরপর তাড়াতাড়ি করে মান্নাকে হসপিটালে ভর্তি করে। ডক্টর এসে মান্নাকে ভালোভাবে চেক আপ করে নেয়। ডক্টর, কি হয়েছে ওর? বেশি কিছু না, না খাওয়ার কারণে শরীর দুর্বল হয়ে অজ্ঞান হয়ে গেছে। একটু রেস্ট নিলেই ঠিক হয়ে যাবে। ওর জ্ঞান ফিরবে কখন? আমি ইঞ্জেকশন দিয়েছি, কিছুক্ষণের মধ্যে জ্ঞান ফিরবে। বলেই ডক্টর চলে যায়। শায়ান মান্নার হাত ধরে ওর পাশে বসে এক দৃষ্টিতে মান্নার দিকে তাকিয়ে থাকে। সারা রাতের অঘুম আর টায়ার্ড থাকার কারণে শায়ান মান্নার হাতের ওপরে ঘুমিয়ে পড়ে। 2 ঘন্টা পর আস্তে আস্তে চোখ খোলার চেষ্টা করছি। মাথাটা ভার ভার লাগছে, শরীরটাও প্রচণ্ড দুর্বল লাগছে। মনে হচ্ছে হাতের ওপর ভারী কিছু আছে। পাশে তাকাতেই দেখি শায়ান আমার হাতের ওপর ঘুমিয়ে আছে। আমি অন্য হাত ওর মাথায় রাখতে ওর সাথে সাথে ঝেঁকে যায়। কখন উঠলে? 2 হাতে মান্নার গাল ধরে বলে। এই মাত্র। এখন কেমন লাগছে? ভালো লাগছে। ডক্টর এসে আরেকবার চেক করে নিলে শায়ান মান্নাকে নিয়ে বাসায় চলে যায়। বাসায়
তুমি ফ্রেশ হয়ে নাও, আমি এদিকে আছি। হাতে শাড়ি দিয়ে বলে। মান্না শাড়ি নিয়ে ওয়াশরুমে চলে যায় ফ্রেশ হতে। মান্না ফ্রেশ হওয়ার পর সায়ানও ফ্রেশ হয়ে নেয়। তুমি রেস্ট নাও, আমি আসছি। মান্নাকে বেডে বসিয়ে বলে। কোথায় যাবেন? সায়ানের দিকে তাকিয়ে বলে। ডিনার রেডি করতে। আপনার করতে হবে না, আমি করব। বেড থেকে উঠতে উঠতে বলে। চুপচাপ বসো, রেস্ট নাও, আমি করে নিতে পারবো। মান্নাকে বসিয়ে বলে। সায়ান চলে যায় ডিনার রেডি করতে, আর মান্না বসে বসে রাসেলের বলা কথাগুলো ভাবতে থাকে যে রাসেল সায়ানের বাবা মাকে খুন করেছে, কিন্তু কেন? কি এমন শত্রুতা ছিল যে দুজন মানুষকে খুন করতে হলো? সায়ানকে জিজ্ঞাসা করব, কিন্তু কিছু আবার মনে করবে না তো? হঠাৎই সায়ানের ডাকে মান্না ভাবনার জগৎ থেকে ফিরে আসে। কি এত ভাবছো যে এতক্ষণ ডাকছি শুনতে পাও না? কিছু না। ডিনার করতে এসো। দরজায় দাঁড়িয়ে বলে। মান্না চুপচাপ চলে যায় সায়ানের সাথে। দুজনেই চুপচাপ খেয়ে যাচ্ছে, কেউ কোনো কথা বলছে না। সানকে কি জিজ্ঞেস করব ওর বাবা মার কথা? না থাক, যদি কষ্ট পেয়ে আবার খাওয়া ছেড়ে উঠে চলে যায়। এমনিতেই আজকে অনেক ধকল গেছে ওর উপর দিয়ে। খেতে খেতে মনে মনে বলে। দুজনেই খাওয়া দাওয়া করে রুমে চলে যায়। তুমি শুয়ে পড়ো। আপনি কোথায় যাচ্ছেন? বসা থেকে দাঁড়িয়ে বলে। আমি বারান্দায় আছি, তুমি ঘুমিয়ে পড়ো। বলছিলাম যে আপনিও তো অনেক ক্লান্ত, তাই শুয়ে পড়ুন। সেটা তোমার চিন্তা করতে হবে না। আর হ্যাঁ, তোমাকে বলেছিলাম না যে দরজা খোলার আগে দেখে খুলবে? বলেছিলাম কি না? হ্যাঁ বলেছিলেন। মাথা নিচু করে বলে। তাহলে দেখে খোলনি কেন? খেয়াল ছিল না। তাহলে কি খেয়াল থাকে তোমার? কিভাবে পালাতে হয় সেটা খেয়াল থাকে, আর নিজের জন্য ভালো কোনটা খারাপ কোনটা সেটার খেয়াল থাকে না। সরি। চোখ দিয়ে পানি পড়ছে। সরি। আজ তোমার কিছু হয়ে গেলে আমার কি হতো? তোমার কোনো আইডিয়া আছে? আসলে তুমি বুঝবে না। তুমি বুঝলে এতদিনে আমাদের মধ্যে সবকিছু স্বাভাবিক থাকতো, কিন্তু আমারই ব্যর্থতা যে আমি এতদিনও তোমার মনে নিজের জায়গা করতে পারিনি। মান্না দুবাহু চেপে ধরে বলে সায়ান বারান্দায় চলে যায়। ঠিকই তো, আমার জন্য উনি কষ্ট পাচ্ছেন, আমি কেন সব কিছু মেনে নিতে পারছি না? সায়ান অনেকক্ষণ পর রুমে এসে দেখে মান্না না ঘুমিয়ে বেডে হেলান দিয়ে বসে আছে। ঘুমামনি কেন এখনো? ঘুম আসছে না। অন্যদিকে তাকিয়ে বলে। সায়ান আর কিছু না বলে অপর পাশ ফিরে শুয়ে পড়ে। আপনি আমার উপর রেগে আছেন? সায়ান নিশ্চুপ, কিছু বলছে না। কি হলো, কিছু বলছেন না কেন? ঘুমিয়ে পড়ো। অন্য পাশে ঘুরে বলে। আমি কিছু জিজ্ঞেস করেছি। বললাম তো শুয়ে পড়ো। মান্না কিছু না বলে শুয়ে পড়ে। সকালে খুব সকালে আমি ঘুম থেকে উঠে দেখলাম সায়ন আমাকে জড়িয়ে ধরে ঘুমিয়ে আছে। অজান্তেই আমার মুখে হাসি ফুটে উঠল। আমি সায়নের কপালে একটা চুমু দিয়ে উঠে ফ্রেশ হতে চলে যাই। ফ্রেশ হয়ে বের হয়ে দেখলাম সায়ন এখনও ঘুমিয়ে আছে, তাই চিন্তা করলাম সকালের নাস্তা আমি বানাবো। যেই কথা সেই কাজ, চলে গেলাম নাস্তা বানাতে। নাস্তা বানাতে বানাতে ভাবলাম আজ থেকে রান্নাবান্না আমিই করব। নাস্তা বানিয়ে রুমে গিয়ে দেখি সায়ন ওঠেনি। এই যে শুনছেন? সায়নের মাথায় হাত বুলিয়ে বলে। শুনছেন? হাত ধরে ঝাঁকিয়ে বলে। উঠুন, অনেক বেলা হয়ে গেছে। এখন না, পরে। ঘুম ঘুম কণ্ঠে বলে। না, এক্ষুনি উঠুন। বলেই সায়নকে টেনে তোলে। সায়ন বাধ্য হয়ে ফ্রেশ হতে চলে যায়। শুনছেন? দরজা ধাক্কা দিয়ে বলে। না, আমি তো বয়রা, কানে শুনতে পাই না। বেশি কথা বলেন আপনি, তাড়াতাড়ি নাস্তা করতে আসুন। কি আমি বেশি কথা বলি? না, আমি বলি এবার তাড়াতাড়ি আসুন। বলেই মান্না চলে যায়। সায়ানও ফ্রেশ হয়ে নিচে চলে আসে নাস্তা করতে। তুমি কেন ঈশ্বরের নিয়ে নাস্তা বানাতে গেলে? আমার শরীর ঠিক আছে, এবার বসুন, ঠান্ডা হয়ে যাবে সব। সায়ান ও মান্না একসাথে নাস্তা করছে। নাস্তা শেষে দুজনই রুমে চলে যায়। আপনার আজ অফিস নেই? আজ শুক্রবার। একটা কথা জিজ্ঞেস করব? সামনে বসতে বসতে বলে। রাসেল কেন আপনার বাবা মাকে খুন করেছেন? তোমাকে এই কথা কে বলেছে? মান্নার দিকে তাকিয়ে বলে। রাসেল? সায়ান দীর্ঘ নিঃশ্বাস ছেড়ে বলা শুরু করলো। আমাদের ছোট্ট ফ্যামিলি ছিল, আমি একাই ছিলাম, আমার কোনো ভাই বোন ছিল না। বাবা আমাদের পরিবার একাই চালাতো।
আমাকে আমার লেখাপড়া শেষে অনেকবার বলেছিল তার কোম্পানিতে জয়েন করতে, কারণ বাবার বয়স হয়ে যাচ্ছিল। বাবা একা পেরে উঠতে পারেন না, যেহেতু আমি একা ছিলাম তাই আমাকে দেখতে হতো, কিন্তু আমি রাজি ছিলাম না তখন জয়েন করতে। আমি বন্ধুদের সাথে ঘোরাফেরায় ব্যস্ত হয়ে পড়েছিলাম। তো আমি একদিন বন্ধুদের সাথে মালদ্বীপ গিয়েছিলাম ঘুরতে। তখন রাসেলের লোকেরা অনেক হুমকি দেয় আমাদের বাড়িতে গিয়ে বাবাকে। আসলে গ্রামের সাইডে রাসেলের যে কারখানা ছিল সেটার সাথে আমাদের জায়গা ছিল। রাসেল বলেছিল সেই জায়গা তার কাছে বিক্রি করে দিতে, যাতে তার কারখানা বড় করতে পারে, কিন্তু বাবা রাজি হয়নি। রাসেল জোর করে নিতে চেয়েছিল, কিন্তু বাবা অপমান করে বের করে দেয়। তবুও বারবার বাবাকে হুমকি দিত জায়গাটা তার কাছে বিক্রি করার জন্য, কিন্তু বাবা তার ডিসিশনে অটল ছিল। আর এই সব বিষয়ে বাবা আমাকে কিছুই বলেনি, কারণ বাবা চাইতো না আমি কোনো ঝামেলায় জড়াই। একদিন বাবা মা দুজনেই বাবার বন্ধুর মেয়ের বিয়েতে যায়। আমি যাইনি, বাসায় ছিলাম। তখন সেখান থেকে ফেরার পথে রাসেল আর তার লোকেরা বাবা মাকে রাস্তায় খুন করে। বাবার টিপশোয়ের মধ্য দিয়ে জায়গা লিখে নিয়ে চলে যায়। সকাল হয়ে যাচ্ছিল, কিন্তু বাবা মা আসছিল না। আমার টেনশন বেড়েই যাচ্ছিল। তখন থানা থেকে কল করে জানায় যে দুজনের লাশ পাওয়া গেছে। একজনের পকেটে ফোনের কল লিস্টে আমার নাম্বার ছিল, তাই আমাকে কল করেছে। আমার যেন পুরো দুনিয়াটা থমকে গেল। আমি কিছু বলার ভাষা হারিয়ে ফেলেছিলাম। আমি কোনো মতে ফোন রেখে সোমকে নিয়ে চলে যাই। গিয়ে দেখি যাদের লাশ পাওয়া গেছে তারা আর কেউ না, আমার বাবা মা। সোম রাসেলের ব্যাপার কিছু কিছু জানতো, কিন্তু বাবা মানা করেছিল আমাকে বলতে, তাই সোমও আমাকে বলেনি। ওই দিনের পর থেকে আমি প্রতিজ্ঞা করেছি যে যারা আমার বাবা মাকে আমার জীবন থেকে সরিয়েছে তাদের আমি নিজেই শাস্তি দেব। আমার বাবা মার জন্যই আমি ভিলেন হয়েছে। তারপর আমি বাবার কোম্পানি সামলানো শুরু করি। ওই দিন যদি আমি বাবা মায়ের সাথে যেতাম তাহলে বোধহয় আমি বাবা মাকে বাঁচাতে পারতাম। বলেই সায়ান কান্না করে দেয়। মান্না গিয়ে সায়ানকে জড়িয়ে ধরে। মান্নারও মা নেই, তাই সে কষ্টটা বুঝতে পারছে। সায়ান অনেকক্ষণ এভাবে মান্নাকে জড়িয়ে ধরে থেকে বলে, আমার বাবা মা আমাকে ছেড়ে চলে গেছে, প্লিজ তুমি আমাকে ছেড়ে যেও না। চোখ দিয়ে পানি পড়ছে সায়ানের। সায়ানের চোখে পানি মুছে দিয়ে বলে, আমি কখনো আপনাকে ছেড়ে যাব না। মান্না সায়ানের কপালে একটি চুমু দিয়ে বলে, আপনি রেস্ট নিন, আমি নিচে গেলাম। মান্না নিচে চলে গেল আর সায়ান উঠে বারান্দায় চলে গেল। মান্না রুমে এসে দেখে সায়ান রুমে নেই, সে এখনো বারান্দায় দাঁড়িয়ে আছে। খেতে আসুন। সায়ান কিছু না বলে চলে যায় নিচে। সায়ান খাওয়ার সময় মান্নার সাথে কোনো কথা বলছে না, যেটা মান্না ঠিক হজম হচ্ছে না। না না মানহা, তোকে কিছুই করতে হবে, এভাবে থাকলে চলবে না। তারপর মুখে বলে, আপনি আমার উপর এখনো রেগে আছেন? খাওয়া থামিয়ে করুণভাবে বলে। সায়ান চুপচাপ খেয়ে যাচ্ছে। বিষয়টা মান্নার কাছে খুব খারাপ লাগে, কারণ সায়ান তার কোনো কথারই উত্তর দিচ্ছে না। তাই মান্নাও তখন আর কিচ্ছু বলল না। সায়ান খাওয়ার শেষে উঠে রুমে চলে যায়। মান্না বসে বসে ভাবতে থাকে কিভাবে ওর রাগ ভাঙানো যায়। বিকেলে সায়ান বসে ল্যাপটপে কাজ করছিল। মান্না অনেক চেষ্টা করে তার দৃষ্টি আকর্ষণ করার, তার সাথে কথা বলার জন্য, কিন্তু কাজ হয়নি। উল্টে সায়ানের কল আসার কারণে সে গাড়ি নিয়ে বেরিয়ে পড়ে, এমনকি বলেও যায়নি যে কোথায় যাচ্ছে। রাতে সায়ান বাসায় ফিরে রুমে গিয়ে দেখে পুরো রুম অন্ধকার। সে লাইট অন করতেই বেশ খানিকটা অবাক হয়। পুরো রুম লাল গোলাপ ফ্রেশ সাজানো, রুমের চারপাশে ক্যান্ডেল জ্বালানো, মেঝেতে গোলাপের পাপড়ি দিয়ে লাভ এঁকে তার মধ্যে মান্না ও সায়ানের নামের অক্ষর লেখা। আর সায়ানের ঠিক বরাবর লাল শাড়ি পরে কোমর পর্যন্ত চুল ছেড়ে দিয়ে ঠোঁটে হালকা লিপস্টিক দিয়ে সেজে একটা সুন্দর হাসি দিয়ে দাঁড়িয়ে আছে মান্না। এইসবের মানে কি? চোখ মুখ শক্ত করে বলে। এই এক কথায় মান্নার মুখের হাসি উড়ে যায়। এমন করছেন কেন? মানছি যে আমি অপরাধ করেছি, তার জন্য এভাবে শাস্তি দিচ্ছেন কেন? অপরাধ তুমি করনি, অপরাধ আমি করেছি। আসলে তোমার প্রতি আমার ভালোবাসাটা এতই প্রখর ছিল যে কখনো তোমার মতামত জানতে চাইনি। প্লিজ এভাবে বলবেন না। তুমি চিন্তা করো না, কালই আমাদের ডিভোর্স পেপার পেয়ে যাব। তোমাকে আর কষ্ট করে এইখানে থাকতে হবে না। তুমি আমার থেকে সারা জীবনের জন্য মুক্তি পেয়ে যাবে। বলেই সায়ান চলে যেতে নিলেই মান্না এক হাত ধরে ফেলে। আমাকে এভাবে শাস্তি দিবেন না, আমি সহ্য করতে পারবো না, আমি নিজেকে শেষ করে দিব।
তবুও সায়ান চলে যেতে নেয়। মান্না পেছন থেকে ডাকে, কিন্তু সাড়া না পেয়ে তখনই মান্নার সাথে সাথে ড্রয়ার থেকে কতগুলো ঘুমের ওষুধ বের করে খেতে নিলেই সায়ান ধাক্কা দিয়ে ওর হাত থেকে ওষুধগুলো ফেলে দেয়। কি করছো? কি পাগল হয়ে গেছো তুমি? আপনাকে ছাড়া আমি বাঁচতেই পারবো না। বলেই মান্না সায়ানের বুকে মাথা রেখে কান্না করতে থাকে। সায়ান ওকে জড়িয়ে ধরে ওভাবেই দাঁড়িয়ে আছে। মান্না বুক থেকে মাথা তোলে। একজন স্ত্রী হিসেবে আজ আমি আমার অধিকার চাই। এখনও কান্না করছে। সায়ান এক দৃষ্টিতে তাকিয়ে থাকে মান্নার দিকে, কারণ সে জানে আজ আর নিজেকে কন্ট্রোল করতে পারবে না। তাই মান্নার কপালে একটি চুমু দিয়ে ওকে কোলে তুলে নিয়ে বেডে শুয়ে দেয়। আজ কোনো রকম বাধা ছাড়াই তাদের ভালোবাসা পূর্ণতা পায়, যার সাক্ষী থাকে দূরের সেই 2 মাস পর। কয়েকদিন ধরেই মান্নার শরীর খুব খারাপ যাচ্ছে, যা সায়ানের নজর এড়ায়নি। তাই সে মান্নাকে নিয়ে যায় ডক্টরের কাছে। ডক্টর বেশ কিছু টেস্ট দেয়, সেগুলো করিয়ে চলে আসে বাসায়। 2 দিন পর তারাই রিপোর্ট বাসায় পৌঁছে দেয়। তার মধ্যে প্রেগনেন্সি টেস্টের রিপোর্টও ছিল। সেটা খুলে দেখার পরই মান্না যেন নিজের চোখে বিশ্বাস করতে পারছে না, কারণ মান্না মা হতে চলেছে। খুশিতে তার চোখ থেকে অজান্তেই পানি চলে আসে। রাতে সায়ান বাসায় ফেরার পর খাওয়া দাওয়ার পর রুমে বসে মোবাইল দেখছিল। মান্নার সামনে বসতে বসতে বলল, আমাদের বেডটা মনে হয় বড় করতে হবে। এত বড় বেডটাতে তোমার জায়গা হয় না। আপনি কোথায় ঘুমাবেন তার জন্য বলছিলাম। আমার আর আমাদের বেবির জন্য এতটুকু বেড ঠিক আছে। আমাদের বেবি মানে? মান্না সায়ানের হাতটা ওর পেটের ওপর রেখে বলে। এদিকে যে আমাদের ভালোবাসার অস্তিত্ব বেড়ে উঠছে। সায়ান বড় বড় চোখ করে অবাক হয়ে তাকিয়ে। সত্যি? মান্না মুচকি হেসে মাথা নাড়ায়। সায়ান সাথে সাথে মান্নাকে জড়িয়ে ধরে। সায়ানের চুপ করে থাকার মানে মান্না বুঝতে পারছে যে সায়ান কান্না করছে। মানুষ সব থেকে বেশি খুশি হলে এভাবেই তার প্রকাশ পায়। তাই মান্নাও চায় সায়ান তার খুশিকে উপলব্ধি করুক। প্রিয় শ্রোতা বন্ধুরা, গল্পটি এখানেই শেষ করা হলো। গল্পটি আপনাদের কেমন লেগেছে তা কমেন্টের মাধ্যমে জানাতে ভুলবেন না, এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে প্রেস করুন, যাতে করে আমাদের প্রত্যেকটি নতুন নতুন গল্পের নোটিফিকেশন আপনাদের কাছে সবার প্রথম পৌঁছে যায়। দেখা হচ্ছে পরবর্তী গল্পে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন।